হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আজকে পড়াবো, তোমাদের যে পরীক্ষা ছিল হিট আর লাইট ছিল, তো ফার্স্ট আমি হিটটা পড়াচ্ছি, আজকে স্টার্ট করছি হিটটা। ঠিক আছে? তো হিটে কি আছে চ্যাপ্টারে, তোমাদের বেসিক হিট বলতে হিটের খুব ইজিলি আছে, ইজি টপিকসগুলো আছে। প্রথমত হোয়াট ইজ হিট, এর একটা বেসিক কনসেপ্ট, মানে হিট কেন, কোনো বডিতে হিট কেন থাকে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হিট। ঠিক আছে, সেই জিনিসটাকে ফার্স্টে বলবো। তারপরে হচ্ছে কনসেপ্ট অফ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে হিটের কি রিলেশন, টেম্পারেচার কিভাবে কি এফেক্ট আছে। সেকেন্ডলি হচ্ছে ওয়াটারের অ্যানোমালাস এক্সপানশন, জানো হয়তো, তাই তো? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের কি হয়, ডেনসিটি ম্যাক্সিমাম হয় এবং ভলিউম মিনিমাম হয়, তাই তো? ম্যাক্সিমাম। ভলিউম মিনিমাম হয়। ভলিউম মিনিমাম। হ্যাঁ, এবার তার কিছু অ্যাপ্লিকেশন আছে। শীতকালে জল লেকের ওপরটা জমে যায়, তলাটা, তলায় জল থাকে। আইস হয়ে যায়। তো তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন হিটের এনার্জি সোর্স, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি। এর রিনিউয়েবল কাকে বলে, নন রিনিউয়েবল কাকে বলে, এর বেসিকটা ভালো করে বুঝতে হবে, তাহলে পরেই কিচ্ছু নেই। তাহলে এত অবধি আমি করাচ্ছি, তারপরে সোলার সেলটা টাচ করে যাব। তো ফার্স্টে যেটা বলছি, হোয়াট ইজ হিট, হিট কেন হয়। ধরো এখানে একটা মেটেরিয়াল আছে, আর মেটেরিয়াল ওয়ান আর একটা মেটেরিয়াল টু। এখনো আমি কিন্তু বলছি, টেম্পারেচারে যাইনি, হোয়াট ইজ টেম্পারেচার সেটা এখনো বলছি না। আগে হিট জিনিসটা কি, হিট আর টেম্পারেচার দুটো আলাদা জিনিস। হিটটা কি কেন হয়, না এই ধরো মেটেরিয়াল ওয়ান মেটেরিয়াল টু, যে কোনো মেটেরিয়াল কি বিভিন্ন মলিকিউল দিয়ে তৈরি থাকে, তাই তো? এবং মলিকিউলের ভেতরে কি হ্যাঁ, থাকে, অ্যাটম থাকে। তো সবাই এখানে বিভিন্ন মেটেরিয়ালই ও বিভিন্ন মলিকিউল আছে, তার ভেতরে অ্যাটম আছে। এবার কি, প্রত্যেকটা যে কোনো মেটেরিয়ালের ভেতরেই কি হয়, মলিকিউলগুলো র্যান্ডামলি ঘুরতে চলাফেরা করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। ওদের মিন পজিশনের রেসপেক্টে একটা মলিকিউলকে ধরো আঁকলাম, এই যে কোনো একটা মলিকিউলকে এখানে আঁকলাম, ও কি করে ভাইব্রেট করতে থাকে। এটা ধরো ওর ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে ভাইব্রেট করতে থাকে, একবার এদিকে যায় একবার এদিকে আসে, এরকম করতে থাকে। এইবার যত ইকুইলিব্রিয়াম পজিশন মানে? ইকুইলিব্রিয়াম পজিশন মানে যেটা স্টেবল কন্ডিশন, যদি ও স্থির থাকতো তাহলে এই লাইন বরাবর থাকতো, ধরো এটার মলিকিউল, এটা ধরো ইকুইলিব্রিয়াম লাইন, মানে কি ও যদি স্থির থাকে তাহলে এইখানে স্থির থাকবে। ভাইব্রেট করছে মানে কি, ইকুইলিব্রিয়ামের যে পজিশন এই লাইনের রেসপেক্টে ভাইব্রেট করছে। একবার ধরো একটু পরে এত দূর গেল, আবার এখান থেকে ফিরে ইকুইলিব্রিয়ামে আসলো, আবার একটু পরে এদিকে এত দূর গেল। বুঝতে পারছো এই দুটো লাইন, হ্যাঁ, হ্যাঁ। ডট ডট লাইনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে ওটা হচ্ছে যদি স্থির থাকতো তাহলে এই লাইন বরাবর থাকে। এবার ভাইব্রেট করছে মানে কি, ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে ভাইব্রেট করছে, মানে এর থেকে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে। ওর মিন পজিশন কোনটা, ইকুইলিব্রিয়াম হচ্ছে ডট ডট লাইনটা। তো সবসময় ভাইব্রেট করতে থাকে সবাই ইকুইলিব্রিয়াম পয়েন্টের রেসপেক্টে। এইবার এই যে ভাইব্রেশনের জন্যই হিটটা হয়। কোনো বডির কেন হিট বেশি হয়, ডিউ টু ভাইব্রেশন অফ দ্য মলিকিউল উইথ রেসপেক্ট টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। মলিকিউলগুলোর ভাইব্রেশনের জন্যই হিটটা তৈরি হয়, হিট এনার্জিটা হয়। কারণ শর্টে বলছি, molecule poses the molecules are in a state of random motion and each molecule exerts a force of attraction, অর্থাৎ ঠিক আছে, thus molecule possesses energy and the heat energy of the body is the thermal energy of its molecules. A hot body has more internal energy than a conventional. এবার এখানে যেই বেসিক কনসেপ্টটা বলছে, the internal energy of the cold body increases, okay. হুম, the energy which flows highest, এই ভাইব্রেশনের জন্যই। এবার জি, এটা ধরো এই সেকেন্ড বডিটা ধরো, এই সেকেন্ড বডির হিট এনার্জি, সেকেন্ড বডির হিট এনার্জি ইজ গ্রেটার দেন, এই হিট এনার্জিটাকে শর্টে এইচ ই বলছি, ঠিক আছে? তো He2 ইজ গ্রেটার দেন ধরো He1, মানে কি হিট এনার্জি অফ টু ইজ গ্রেটার দেন He1। এর মানে কি করে মানেটা কি ফিজিক্যালি কি করে বুঝবে, না এর মানে হচ্ছে এর মলিকিউলগুলোর ভাইব্রেশন এর থেকে বেশি হচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। তো এইটা হয়তো বইয়ে পাবে না, এটা আবার বোঝানোর জন্য বললাম, এটা হচ্ছে একদম বেসিক জিনিস, একটু হায়ার এবং ডেপথের জিনিস। তো হিটের জন্য কি হয়, ভাইব্রেশন যার বেশি হবে, তার কারণটা দেখো,
ও যত বেশি ভাইব্রেট করবে এর পাশেও তো আরেকটা মলিকিউল আছে, প্রত্যেকটা মলিকিউলের গায়ে ঘেঁষাঘেঁষি করে প্রচুর মলিকিউল থাকে, এইখানেও ধরো আরেকটা মলিকিউলের ইকুইলিব্রিয়াম পজিশন। তো এই যখন ভাইব্রেট করবে কি হবে, ন্যাচারালি ভাইব্রেশনের সময় পাশের মলিকিউলের সাথে ধাক্কা খাবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার তো বুঝতে পেরেছি। ধাক্কা খেলেই, কলিশন হলেই এনার্জি জেনারেট করবে, তার ফলে হিট হবে। এইবার ইজি হবে তো, যেহেতু এইটার ধরো হিট এনার্জি বেশি কম্পেয়ার টু দিস, তার মানে কি ওর ভাইব্রেশনটা ওর থেকে বেশি। ওর ভাইব্রেশন বেশি। যেহেতু বেশি হবে, বেশি হলে ওর ক্ষেত্রে ধাক্কাটাও বেশি লাগবে, আর ধাক্কা বেশি লাগলে বেশি এনার্জি জেনারেট করবে, দ্যাটস ওয়াই ওর হিটটা বেশি ওর থেকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এটা গেল বেসিক জিনিস। এবার চলে আসছে হিটের ইউনিট, হোয়াট ইজ দ্য ইউনিট অফ হিট। এই ক্লাসগুলো আমি সব রেকর্ড করে রেখে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান সি হিট এনার্জিটা। এবার হিটের ইউনিট কি, এটা মুছে দিই, মুছে দেবো? হ্যাঁ স্যার মুছে দিন। সেকেন্ডলি হচ্ছে ইউনিট অফ হিট, এটা খুব ইজি, এগুলো এখানে এত বোঝানোর কিছু নেই। ইউনিট অফ হিট, ইউনিট অফ হিট কি বিভিন্ন ইউনিট আছে, ধরো এসআই ইউনিট। হিট কি ইজ এ টাইপ অফ এনার্জি, তো এনার্জিরও যাই, হিট ইজ এ টাইপ অফ, ইজ এ কাইন্ড অফ এনার্জি বললাম আগেও। তো তার মানে কি এনার্জির যা ইউনিট হবে হিটেরও সেম ইউনিট হবে। তো এর এসআই ইউনিট হচ্ছে, হিটের এসআই ইউনিট হচ্ছে জুল, জুল। আর সিজিএস ইউনিট হচ্ছে ধরো আর্গ। হ্যাঁ ঠিক আছে? ই আর কি। তো জুলের সাথে আর্গের কি রিলেশন, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ, এই একটা রিলেশন। আরেকটা আছে ক্যালোরি, হ্যাঁ ক্যালোরি ইউনিট, ওয়ান। ক্যালোরি ইজ অ্যানাদার ইউনিট অফ হিট। তো ক্যালোরির সাথে জুলের রিলেশন কি, না 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু ফোর ইকুয়াল টু পয়েন্ট ওয়ান ফোর এইট পয়েন্ট সিক্স জুল এগুলো নিশ্চয়ই জানো। স্যার। হ্যাঁ। স্যার একটু হিটটা একটুখানি কমে গেছে ফোকাসটা। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ঠিক আছে তো? ওকে। হ্যাঁ স্যার। স্যার লক করে দিন ফোকাসটা। কি করে করে? ওটা জোরে প্রেস করে রেখে দিন। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো যাই হোক, দেখতে অসুবিধা হচ্ছে না তো? না। আচ্ছা, একটু সাইডে লিখি, কারণ মাঝখানে লেখা আছে। হ্যাঁ, তো 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.186 জুল। এবার টেম্পারেচার, টেম্পারেচারটা কি না বলে দিচ্ছি, এটা মুছে দেবো। হ্যাঁ স্যার। টেম্পারেচার না, টেম্পারেচার হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ক্যারেক্টারিস্টিক্স। টেম্পারেচারটা ডিটারমাইন করে হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, একদম বেসিক জিনিস। ধরো এটা একটা 1 বডি, এটা 2 বডি। টেম্পারেচারটা কি না, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স হুইচ ডিটারমাইন্স direction of heat flow. Temperature is the quantity which determines the direction of heat flow when two different bodies are kept in contact with each other. যখন দুটো বডিকে বা দুটো পার্টিকেলকে একসাথে টাচ করে রাখবে, তখন কোথা থেকে কোন দিকে হিট ফ্লো হবে সেটা ডিটারমাইন করবে টেম্পারেচার। ঠিক আছে? ক্লিয়ার? এবার মানেটা কি, টেম যে যে বডির টেম্পারেচার বেশি তার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিট ফ্লো হবে। ধরো একটা বডি আছে, এর টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা টেম্পারেচার হচ্ছে, আমি ইউনিটে যাব, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো ডিফারেন্ট মেটেরিয়াল, ও ধরো অন্য একটা মেটেরিয়াল, অন্য একটা মেটাল। তো ওর টেম্পারেচার কত, 30, ওর 20। এবার এই দুটোকে যখন কন্ট্যাক্টে রাখবে, হিট ফ্লো কোথার থেকে কোন দিকে হবে, 30 থেকে 20 দিকে। 20। তার মানে এটা কে ডিটারমাইন করবে, টেম্পারেচার। টেম্পারেচার। যদি এটাও 30 ডিগ্রি হতো তাহলে কোনো হিট ফ্লো হতো না। হতো না, ইকুইলিব্রিয়াম হয়ে যেত। ঠিক আছে? এইখানে একটা বেসিক কনসেপ্ট আছে যেটা কয়েকটা ভালো বইয়ে খুব ভালোভাবে দিয়েছে, একটু মন দিয়ে শুনবে। টেম্পারেচার ডিটারমাইন করছে হিট ফ্লো, কোথার থেকে কোন দিকে হিট ফ্লো হবে। এই যে
30°C আর এটা ধরো 20°C, তো হিট ফ্লো এরকম হবে। এটা কিন্তু কখনোই মিন করছে না যে যেই বডিটা 30°C, ঠিক আছে, এইটার ধরো ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে বলছি, ধরো এইটা এইটুকু পোর্শন, ছোট্ট সাইজ, আর এটা বড় সাইজ, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, খুব মন দিয়ে শোনো। দুটোই ধরো সেম মেটেরিয়াল, এটাও জল এটাও জল, এটা এক 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 মগ জল, এটা এক বালতি জল কি এক গামলা জল। এটা 30°, 20°। এবার মেজার করে দেখা যাচ্ছে 30°C যে, তার হয়তো হিট এনার্জিটা, কি বললাম, হিট এনার্জি অফ, এটা ধরো 1, এটা 2, আর এটার হিট এনার্জি কত, He2 হবে। তো হিট এনার্জি অফ 1 ইজ লেস দ্যান হিট এনার্জি অফ 2, কারণ অ্যামাউন্ট অফ হিট এনার্জি কার ওপর ডিপেন্ড করে, বারবার বলছি, হিট এনার্জি কিন্তু হিট এনার্জি টেম্পারেচারটাকে গোলাবে না। হিট এনার্জি ডিপেন্ড করে বডিটার ওপর, যেই মেটেরিয়ালটার ওপর, সেই মেটেরিয়ালের অ্যামাউন্টের ওপর, বুঝতে পারছো। যেই মেটেরিয়ালটা আছে, হিট এনার্জি কার ওপর ডিপেন্ড করে, 1 নম্বর যেই মেটেরিয়ালটা আছে তার একটা তোমাদের অনেক কিছু আছে বিভিন্ন, আর সেকেন্ড হচ্ছে মেটেরিয়ালটার অ্যামাউন্টের ওপর, কতটা অ্যামাউন্টের মেটেরিয়ালটা আছে। তো এখানে দেখো খুব অল্প পরিমাণ জল ছিল, এখানে খুব বেশি পরিমাণ জল। ওয়ান কেন He2 থেকে কেন লেস হলো, বেশি হওয়ার কথা, এটা 30° আছে। ভুলে যাচ্ছ, বারবার আমি বলছি, এই এইচটা কি, হিট এনার্জি, এইটা কি টেম্পারেচার, বুঝতে পারছো। এটা কয়েকটা বইয়ে দিয়েছে ঠিকঠাক, কিন্তু সব বইয়ে নেই। তার মানে কি, হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটা ডিটারমাইন কে করবে, টেম্পারেচার, নট হিট এনার্জি। বোঝা গেছে ক্যাটাগরিক্যালি, ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ। আমি কি বলছি, হিট এনার্জি কার ওপর ডিপেন্ড করবে, হিট এনার্জি He, এটা কার কার ওপর ডিপেন্ড করে, কোন মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটা কতটা পরিমাণে আছে, এবং তার টেম্পারেচার কত সেটাও আছে। তো এখানে দেখো টেম্পারেচারটা লিখিনি, সব কিছুর উপর ডিপেন্ড করে, এখানে অ্যামাউন্টটা খুবই কম। তো দেখা যাচ্ছে এই, এর টেম্পারেচার বেশি, বাট এর হিট এনার্জি, ওই যে যেটা বললাম, হিট এনার্জি কেন হয়, ভাইব্রেশনের জন্য, মলিকুলের সাথে ধাক্কা লাগার জন্য, ভেতরের জিনিসটা, দেখা যাচ্ছে ওর হয়তো হিট এনার্জি ওর থেকে কম, বুঝতে পারছো, কিন্তু ওর টেম্পারেচার বেশি। কারণ হিট এনার্জি শুধুমাত্র তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, মেটেরিয়ালটা কি আছে, ধরো এটা 1 মগ, ফর এক্সাম্পল এটা ধরো মিল্ক আছে আর এটা ওয়াটার আছে, মিল্ক আলাদা মেটেরিয়াল, তো হিট এনার্জি আলাদা হতেই পারে। আমি দুটোকে ওয়াটার রেখে কি করতে পারো, অ্যামাউন্টের চেঞ্জ করে দিতে পারো, এর খুব অল্প পরিমাণ অ্যামাউন্ট, এটা বিশাল অ্যামাউন্ট, সুতরাং অ্যামাউন্টের ওপরও ডিপেন্ড করে হিট এনার্জি, যেহেতু ওর অ্যামাউন্ট কম তো হিট এনার্জিও কম হবে, ঠিক আছে। এস আর একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার। তো হিট এনার্জির ওপর কিন্তু, তার মানে কি হচ্ছে, হিট এনার্জির ওপর ডিপেন্ড করছে না হিট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে, বোঝা যাচ্ছে। দুটো কোয়ান্টিটি, একটা হচ্ছে টেম্পারেচার, দুটো ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে হিট এনার্জি। হিট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে সেটা ডিটারমাইন করবে কে, টেম্পারেচার। হিট এনার্জি কিন্তু ডিটারমাইন করবে না, ক্লিয়ার। তো এখানে দেখতে পাচ্ছ হিট এনার্জি ওর খুব অল্প পরিমাণ কোয়ান্টিটিতে আছে, তো ওর হিট এনার্জি কম, কিন্তু হিট ফ্লো কিন্তু ওর থেকে হবে, কারণ ওর টেম্পারেচারটা বেশি, ঠিক আছে। তাহলে বেশি টেম্পারেচারের থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিট ফ্লো হবে, বোঝা গেছে। হ্যাঁ, আমরা সাইজের উপর এখানেই হচ্ছে, হ্যাঁ, সাইজের উপর, মানে ওই যেটা হিট হিট এনার্জি 1 যেটা ছিল, সেটা হচ্ছে হিট এনার্জি 2 থেকে ছোট। হ্যাঁ, কারণ হিট এনার্জিটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। আমি একটা বললাম এখানে কম আছে, এবার কেন কম আছে সেই একটা উদাহরণ দিয়ে বললাম। এই এই ক্ষেত্রে টেম্পারেচার বেশি হলেও হিট এনার্জি কম হতে পারে, কারণ হিট এনার্জি বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে স্পেসিফিক হিট আছে, হিট এনার্জির একটা মেটেরিয়ালের স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করে, সেটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু জেনে রাখো। হিট এনার্জি স্পেসিফিক হিট অফ এ মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, স্পেসিফিক হিটকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। ওই যে বললাম না, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটা যদি দুধ হতো, এটা যদি ওয়াটার হতো, মিল্ক আর ওয়াটার, দুজনের মধ্যে হিট এনার্জি ডিফারেন্স কি হবে, কারণ মেটেরিয়াল আলাদা হয়ে যাচ্ছে। এই যে বললাম হিট এনার্জি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের কিসের ওপর না, স্পেসিফিক হিট এস এর ওপর, অ্যামাউন্টের ওপর, কতটা আছে মাস, ঠিক আছে। আরেকটা আছে টেম্পারেচার। তো এইখানে যেমন ওর
দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা খুবই ছোট, দুটোকে সেম এস রেখেছি, মানে সেম ওয়াটার, এটাও ওয়াটার, তুমি ওয়াটার মিল্ক রেখেও করতে পারো, মিল্ক রাখলে স্পেসিফিক হিট চেঞ্জ হবে। বুঝতে পারছো? তাহলে হিট এনার্জিটা কিসের কারণে চেঞ্জ হচ্ছে, এখানে অ্যামাউন্টের জন্য। বা তুমি অন্য মেটেরিয়াল রেখে দাও, এটা ওয়াটার রেখে এটাকে মিল্ক করে দাও, চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, দিস ইজ দ্য মেন জিনিস। এটা তোমাদের খুব আস্তে করে অল্প করে দিয়েছে দেখলাম, যেটা হিট আর টেম্পারেচারের পার্থক্য দেখবে। তোমার কাছে কি সেলিনা পাবলিকেশনের বইটা আছে? হ্যাঁ স্যার আছে। ওকে, তাহলে আর এটার থেকে পিডিএফ দেওয়ার দরকার নেই, কারণ তোমার কাছে এটা আছে, লেটেস্ট এডিশনটা আছে। এবার দেখে নেবে হিট আর টেম্পারেচারের ডিফারেন্স কি। এবার এটা মুছে দেবো। এটা এখান থেকে বলার হ্যাঁ স্যার কারণ মুছে ছিল। দিন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার মুছে দিন। ওকে, এবার সেকেন্ডলি যেটা বলছি, এরপরে তোমাদের টেম্পারেচারের ইউনিট অফ টেম্পারেচার। ইউনিট অফ টেম্পারেচারে বিভিন্ন আছে, ধরো সেলসিয়াস স্কেল আছে, এগুলো আর বলার কিছু নেই, এগুলো আমি শর্টে বলে দিচ্ছি, অনেক কিছু বোঝাতে হবে তো। তারপরে ফারেনহাইট স্কেল আছে জানো, তারপর কেলভিন স্কেল আছে, তাই তো, এগুলো জানো। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কেলভিনের সাথে ডিগ্রি সেন্টিগ্রেডের কি রিলেশন, না কেলভিন ইজ ইকুয়াল টু টু ইজ ইকুয়াল টু। সেভেন্টি থ্রি প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা কেলভিন স্কেলে কত হবে, 273 টু প্লাস ফাইভ, সেভেন্টি এইট। দ্যাট ইজ 278। ক্লিয়ার এগুলো? এটা আবার ডিগ্রি জিনিসটা লেখে না, এটা কেলভিনটা কেলভিনে লেখে। ওকে, এবার ধরো চলে যাচ্ছি, আরেকটা আছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের সাথে সেলসিয়াসের কি রিলেশন, এর একটাই রিলেশন, C/5 ইজ ইকুয়াল টু F-32/9। নাইন। ঠিক আছে, ধরো বলে দিল ফারেনহাইট স্কেলে 232 এত ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে, বসিয়ে দাও এখানে, 232 - 32/9, C/5, তাহলে C ইকুয়াল টু 200 ইন্টু 5/9, বাই নাইন। এটাই হবে তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই ছোট ছোট কোশ্চেন আসতে পারে, বা এখানে সেলসিয়াস বলে দিতে পারতো, ফারেনহাইট বার করতে বলতো, একই জিনিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু আমি রেস্ট নিচ্ছি, একটু এখন শরীরটা তো একটু খারাপ থেকে উঠেছি, একটু আমি 3-4 মিনিটের ব্রেক নিয়ে আবার আসছি, ঠিক আছে, একটু দেখতে থাকো। ওকে, এবার আমি তোমাদের কতগুলো এক্সপানশন সম্বন্ধে বলছি। ধরো যে কোনো মেটাল, সলিড মেটেরিয়াল, এর কি হয়, যখন একে হিট দেওয়া হয় মানে হিট দিয়ে টেম্পারেচার ধরো বাড়ানো হচ্ছে, তখন কি হবে, এর এক্সপানশন হয়, তাই তো। কিরকম এক্সপানশন হয়, লেন্থে বাড়বে, ব্রেথে বাড়বে, ব্রেথে বাড়বে। আর হাইটে বাড়বে। ভলিউমেও বাড়বে। মানে এটা ধরো দেখতে এরকম ছিল, একটু পরে কি হবে, দেখতেই পাচ্ছ ভলিউমটাও বাড়বে। আচ্ছা, একটু দাঁড়াও তো, একটা ফোন আসছে। শাগনিক আছো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যেখানে হ্যাঁ স্যার হচ্ছে, আছি। তোমরা মনে হয় 8-এ এগুলো পড়েছিলে, তোমাদের 9-এ তো এগুলো নেই, তাই তো। তোমাদের ওই না স্যার। যেটা নাকি লিনিয়ার এক্সপানশনের যে কোএফিসিয়েন্ট গুলোর সাথে রিলেশন, আলফা বিটা গামা, ওগুলো তোমাদের নেই, তাই তো এখন। না স্যার ওগুলো সব ক্লাস এইটে ছিল। হ্যাঁ, এটা ছিল, ওখানে ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্টের সাথে ওদের রিলেশন প্রচুর ছিল, আমি দেখেছি। হ্যাঁ স্যার 1:3:2 হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে এসব। তো এখানে ভলিউম এক্সপানশন কেন হচ্ছে বুঝতে পারছো, সলিডের কি একটা ফিক্সড, তোমার এমন একটা তোমার একটা নির্দিষ্ট শেপ থাকে, তাই তো, শেপ থাকে, দ্যাটস ওয়াই ওর সব দিকেই এক্সপানশন হচ্ছে। লিকুইডের ক্ষেত্রে দেখবে ওর ভলিউম এক্সপানশন হয়, গ্যাসের ক্ষেত্রেও দেখবে ভলিউম এক্সপানশন হয়, ইত্যাদি হয়। তো এগুলোর ক্ষেত্রে ডিটেলে সেরকম কিছু বলার নেই, যেটা বলার আছে মেনলি সেটা হচ্ছে ওয়াটারের এক্সপানশন। কারণ টেম্পারেচার বাড়লেই আমরা কি জানি, ভলিউমটা এক্সপ্যান্ড করে, তাই তো। ডিউ টু কেন হয় তার কারণটাও একই, যে মলিকিউলের মধ্যে, একটু জেনে রাখো, ওয়াটারে যাওয়ার আগে একটু শর্টে জেনে রাখো, এই এক্সপানশন হচ্ছে কেন, হিট দিচ্ছ, এখানে হিট দেওয়ার ফলে কি হবে, হিট এনার্জি বাড়বে, তাই তো, একটু বোঝো। হ্যাঁ স্যার। এখানে মেটেরিয়ালটা ছিল, এই মলিকিউলগুলো একটা অবস্থায় ছিল, একটা ভাইব্রেশন করছিল, ওটা একটা হিট এনার্জি দিলে, এবার বাইরের থেকে হিট দিচ্ছ, হিট আপ ওয়াটার করছো। মলিকুল তো। হ্যাঁ, না ওয়াটারটা ভুলে যাও এখন, ধরো একটা সিম্পল মেটেরিয়াল যে কোনো জিনিস, হিট দিলে কেন এক্সপানশন হয়,
নর্মালি হিট যখন দিচ্ছ না ওদের তো একটা ভাইব্রেশন হচ্ছেই মিন পজিশন থেকে, আগেই বললাম। যার জন্য এবার যখন বাইরের থেকে হিট দিচ্ছে, হিট এনার্জি বাড়ছে, ফলে কি হচ্ছে, আফটার হিট গিভিং কি হচ্ছে, ওদের ভাইব্রেশনটাও বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? হ্যাঁ তার ফলে কি হচ্ছে, হ্যাঁ বল। মলিকিউল টু মলিকিউল, এই মলিকিউলের সাথে যে পাশের মলিকিউল, এদের মধ্যে ডিস্টেন্সটাও বেড়ে যাচ্ছে। বুঝতেই পারছো, হ্যাঁ তাই তো? মানে হ্যাঁ কারণ ও এত দূর আসছে, ওর পাশের যে মলিকুলটাকে এখানে ছিল সেও তো এত দূর, সে এত দূর যাবে। ধরো ধরো যেই মলিকুলটা এখানে ছিল সে এত দূর যাচ্ছে, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্সটাও আস্তে আস্তে বাড়ছে। দ্যাটস ওয়াই হ্যাঁ ওদের যখন হিট দেওয়া হয় ওদের এক্সপানশন হয়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এই কারণে এক্সপানশন হয় নর্মালি, যে যেটা সলিড হোক লিকুইড হোক যাই হোক। এবার ওয়াটারের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এরকম এক্সপানশন হয়, এবং কয়েকটা শুধুমাত্র ওয়াটার না, কয়েকটা পার্টিকুলার জিনিস আছে সেই ক্ষেত্রে দেখা গেছে একটা পার্টিকুলার রেঞ্জ অফ টেম্পারেচার, ফর এ গিভেন রেঞ্জ অফ টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার রেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেম্পারেচার যদি বাড়ানো হয় ওর ভলিউমটা বাড়ছে না, কমে যায়। এক নম্বর ওয়াটারের ক্ষেত্রে হয় 0 to, এই ঘটনাটা ঘটে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা আছে সিলভার আয়োডাইড, এর ক্ষেত্রে হয় 80 থেকে 141। আর সিলিকার ক্ষেত্রে ঘটনাটা ঘটে, তোমাদের বইয়ে পেয়ে যাবে হয়তো, বিলো -180 -181 ডিগ্রি সেন্টিগ্রেড, বিলো, এর থেকে নিচে এই ঘটনাটা ঘটে। তো তোমাদের জেনারেলি কোশ্চেনে হয়তো এটা আসতে পারে যে ওয়াটারের ক্ষেত্রে কোন টেম্পারেচারে হয়, এগুলো নাম আসতে পারে, বাট এগুলো জেনে রাখা দরকার যে শুধুমাত্র ওয়াটার এই ঘটনাটা ঘটে না, আরো অনেক ক্ষেত্রে হয়, যেমন সিলভার আয়োডাইডের ক্ষেত্রেও হয়। এর রেঞ্জটা হচ্ছে 80 থেকে 141 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? হ্যাঁ, এটা বইয়ে নিশ্চয়ই আছে, পাবে হয়তো, থার্মাল এক্সপানশনে আছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ ওকে। 127 হ্যাঁ, কি ঘটনাটা ঘটে এখানে, তো নর্মালি কি হয়, টেম্পারেচার বাড়লে ওর ভলিউমটা বাড়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটে না। কেন ঘটে না সেটা তোমাদের সিলেবাসে নেই, একটু জেনে রাখো কেন ঘটে না। ডিউ টু স্পেশাল ক্রিস্টাল স্ট্রাকচার বা মলিকুলার স্ট্রাকচার। মলিকুলার স্ট্রাকচার মানে কিরকম কি? মানে ওদের ক্ষেত্রে ওদের একটা ক্রিস্টালের মলিকুলার স্ট্রাকচারের চেঞ্জ হয় এই টেম্পারেচারে। 0 থেকে 4 ডিগ্রির ক্ষেত্রে শুধু, যেমন নাকি একটু আগে সিলভার আয়োডাইডে বললাম, এটা তোমাদের সিলেবাসে নেই, ক্রিস্টাল স্ট্রাকচারটা এরকম হয় যে দেখবে যে ওইখানে এমন চেঞ্জেস হয়, মলিকুল স্ট্রাকচারের মধ্যে এমন একটা চেঞ্জ হয়, তার ফলে ওর ভলিউমটা কমে যায়। বুঝতে পারছো? ইয়েস অর না? হ্যাঁ হ্যাঁ এমন হ্যাঁ বুঝতে পারছি। একটা মলিকুলের মধ্যে চেঞ্জেস হয়, ধরো মলিকুল কেন এক্সপানশন হয় সেটা বুঝতেই পারছো, যে মলিকুলগুলো ভাইব্রেশনের জন্যই তো এক্সপানশন হয়। তো এমন ওদের ওয়াটারের যে, মানে ওয়াটারের যে মলিকুল স্ট্রাকচার এরকম ভাবে আছে, H2O, তো ওয়াটার মানে কি H2O, দুটো H আর একটা O, এরকম করে থাকে। যাই হোক, তো এদের মধ্যে এই টেম্পারেচার রেঞ্জে এরকম একটা জিনিস ঘটে, এমন একটা ইনসিডেন্ট ঘটে যে ওদের এই মলিকুলস এখানে তো শুধু, দেখো পয়েন্ট টু বি নোটেড, ওয়াটার তো কোনো মৌল না। ধরো তুমি সিম্পল একটা মেটাল নিলে ধরো আয়রন নিলে, নিকেল নিলে, যাই না, ওর মধ্যে আয়রনের মধ্যে কি শুধু আয়রনই আছে, আর কিছু নেই। নিকেলের মধ্যে শুধু নিকেল আছে, স্টিলের মধ্যে বা অন্য পিওর মেটাল নিলে তার মধ্যে পিওর ওই জিনিসটা আছে, কিন্তু ওয়াটারের মধ্যে কি পিওর আছে? নেই। ওর মধ্যে হাইড্রোজেনও আছে, জলও আছে, তো দিজ আর ডিফারেন্ট মলিকুলস, এলিমেন্ট। তাই তো? ওদের অ্যাডজাস্টমেন্টটা বিভিন্ন, হ্যাঁ ওদের মধ্যে একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে। তো এই টেম্পারেচার রেঞ্জে ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এরকম হয় যে ভলিউমটা কমে যায়। ঠিক আছে, পার্টিকুলার এই রেঞ্জে যে এই ঘটনাটা ঘটে, ওদের আর এক্সপানশন হয় না এই পার্টিকুলার টেম্পারেচার রেঞ্জে। তো জেনারেলি যেটা হয়, টেম্পারেচার যখন 0 ডিগ্রি থেকে বাড়ছো, কি হবে না, ভলিউমটা, এটা যদি ভলিউম করো, আর এটা যদি টেম্পারেচার হয় 0 থেকে 4-এর মধ্যে, ধরো এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউমটা কিরকম হবে না, এরকম কমবে, কমছে, ভলিউম কমছে, কমতে কমতে মিনিমাম হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার 4-এর পরে যদি বাড়াও নর্মাল যেরকম এক্সপানশন হয় সেরকম হবে। এরকম বইয়ে পাবে যে
4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারের 1 গ্রামের ভলিউম কত হয় 1 cc সেসব পেয়ে যাবে। আর এইসব ডেটায় আমি গেলাম না, ওগুলো তো বইয়ে পাবেই। কিন্তু কার্ভটা কেন এরকম হয় বুঝতেই পারছো, কারণটা কি ভলিউম কন্ট্রাকশন হচ্ছে, মানে ওটার কন্ট্রাকশন হচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে। শুধু এইটাই যদি মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। অল অফ ইউ নো দ্যাট ডি ইকুয়াল টু এম বাই ভি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাই তো? ইয়েস অর নো, জানো তো? তো তোমার এখানে কি 1 গ্রাম জল নিয়েছিল, ধরো ধরো ওয়াটারের কোয়ান্টিটিটা, তুমি ধরো 1 বালতি জল বা 1 মগ জল নিলে, এই কন্টেনারে 1 বালতি বা 1 মগ যেই জলটা নিয়েছো তার তো মাস কনস্ট্যান্ট। তুমি তো আর বাইরের থেকে জল ঢালছো না বা জল তুলছো না, সো মাস রিমেন্স কনস্ট্যান্ট। তো মাস যখন কনস্ট্যান্ট থাকবে, যদি ভলিউম কমে যায় তাহলে ওপরের জিনিসটা কনস্ট্যান্ট, তো এই জিনিসটা যদি কমে তার মানে এটাকে বাড়বে। ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ বলো, বুঝতে পারছো? হ্যালো, কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছো? স্যার এবার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা কেটে কেটে আসছে, বলো। স্যার, ওই যে বলছিলাম যে ডেনসিটি আর হচ্ছে ভলিউম তো মানে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, তার মানে কি, ভলিউমটা কমলে তাহলে ডেন্সিটি বাড়বে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, মাস কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট তার মানে এটা কমলে এটা বাড়বে। তার মানে এবার যদি ডেন্সিটি, তার মানে ডেন্সিটির কার্ভটা যদি আঁকো, তো ডেন্সিটির কার্ভটা যদি আঁকো স্যার যে টেম্পারেচারের, হচ্ছে 4 ডিগ্রিতে বাড়বে। এটা ধরো 0 ডিগ্রি আর এটা ধরো 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ফলে এর মানে ধরো জিরো ডেন্সিটি থেকে এইখান থেকে ধরো ডেন্সিটি 0 ডিগ্রিতে ডেন্সিটি এতটা, তাহলে দেখতে এটা যদি ডটেড ডট কার্ভটা আঁকো তাহলে এরকম হবে। দিস উইল বি দ্য কার্ভ অফ ডেন্সিটি কার্ভ। এইবার এইটা যে বুঝবে সেই কিন্তু ওয়াটারের, তোমাদের পুকুরে শীতকালে কি হয় সেটা বুঝতে পারবে। খুব ইন্টারেস্টিং জিনিস এটা, হয়তো বইয়ে তোমাদের সেলিনা তো আমি দেখেছি খুব একটা ভালোভাবে নেই লজিকটা। একটু দাও, লজিকটা ভালোভাবে নেই, এটা লেখা হয়ে গেছে তো, এটা বোঝা আছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে। ভালোভাবে নেই ইন দ্য সেন্স, খুব ঠান্ডা মাথায় দেখো, ধরো জল, সিম্পল ওয়াটার একটা আছে, তুমি একটা হালকা জিনিসকে ফেললে, ঠিক আছে, আর একটা ভারী জিনিসকে ফেললে, হালকা জিনিসটা কি দেখবে, হয়তো জলের মধ্যে ভাসছে, কিন্তু ভারী জিনিসটা ডুবে যাবে। ইয়েস আর না, তাই তো? তার মানে যে ভারী সে ডুবে যাবে। ক্লিয়ার? ইয়েস আর না? এটা ন্যাচারাল। হ্যাঁ তো এইখানে দেখো, এই কনসেপ্টের ওপরই দাঁড়িয়ে আছে পুকুরে শীতকালে কি হয়, আর কিচ্ছু না। দেখো, এটা ধরো একটা পন্ড, শীতকালে টেম্পারেচার ফল করছে। এবার টেম্পারেচার ধরো কোনো এক সময় ছিল বাইরের অ্যাটমসফিয়ার টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার শীতকালে ধরো পাহাড়ের দিকে তোমার এই কাশ্মীরে, শ্রীনগরে, ডাল লেক আছে, যে কোনো লেকে শীতের দেশে কি হয়, টেম্পারেচার ফল করছে, একটু পরে 10 ডিগ্রির পরে এটা 5 ডিগ্রি হবে, 4 ডিগ্রি হবে, তাই তো? তো তুমি একটু আগে কি শিখলে, যখন নাকি বাইরের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার 4 ডিগ্রি, এই ওয়াটারটাও 4 ডিগ্রি হয়ে যাবে, তাই তো? এস আর নো? একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। এটা ধরো ফোর হ্যাঁ ডিগ্রি স্যার। সেন্টিগ্রেড হয়ে গেল। হ্যালো। হ্যাঁ, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তলার পোর্শনের জলটা তো ওপরে নিচে আছে, তো এর টেম্পারেচার কত হবে, ধরো 6 ডিগ্রি সেন্টিগ্রেড, আরো যত নিচে যাবে কি হবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আরো নিচে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণটা কি, ওর তো টেম্পারেচার আস্তে আস্তে ফল কারণ করছে, হচ্ছে হ্যাঁ তাই তো? ওর তার মানে কি, টেম্পারেচার যখন ফল করছে এই তলার লেয়ার গুলো তো দূরে আছে, তার ফলে কি হচ্ছে, ওপরের পোর্শনটা টেম্পারেচার আগে ফল করবে, তারপরে তো ওইগুলো ফল করবে, তাই তো? ইয়েস আর নো? তো এরকম এই ঘটনাটা একবারে ঘটে না, অনেকগুলো স্টেজে হয়। কিছু জিজ্ঞেস করছো? না স্যার।
এই যে ঘটনাটা, এটা একবারে ঘটে না, আচমকা বইয়ে দেখবে তলায় লিখে দিয়েছে এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কেন হয় সেই জিনিসগুলোই বইয়ে দেয়নি। দ্যাট ইজ ভেরি ব্যাড। এখানে দেখো টেম্পারেচার ফল করতে করতে ওপরের পোর্শনটা আগে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, নিচের পোর্শনটা তো নিশ্চয়ই 4-এর নিচে তখনও যাবে না। এখানে হচ্ছে ডেনসিটি বেশি। আগে ডেন্সিটিটা ভুলে যাও, ওইসব জিনিস ভুলে যাও, আগে সিম্পল লজিকে ভাবো। আগে ছিল অ্যাটমসফিয়ারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার শীতের টেম্পারেচার কমছে, কমতে কমতে ধরো 4 ডিগ্রি হলো, একটু পরে আরো কমবে, রাত্রের দিকে 2 ডিগ্রি হয়ে যাবে, 1 ডিগ্রি হয়ে যাবে। তো যেই মুহূর্তে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ওয়াটারটাও 4 ডিগ্রি হয়ে যাবে ওপরে, তলার পোর্শনটা নিশ্চয়ই 4 ডিগ্রির বেশিই থাকবে। ইয়েস আর নো? কারণ ও তো ঠান্ডা হতে সময় লাগবে, ও তো 2 ডিগ্রি হবে না, কারণ ও তো অ্যাটমসফিয়ারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, ইমিডিয়েট কন্ট্যাক্টে কে আছে, ওপরের লেয়ারটা। তো ইট ইজ কোয়াইট ন্যাচারাল দ্যাট আপার পোর্শন অফ দ্য লেয়ার অফ দ্য পন্ড বা লেক যাই বলো, সেটার টেম্পারেচার আগে ফল করবে এটার থেকে। তো এর টেম্পারেচার 4 ডিগ্রি হলে এটা 6, তারপরে 8, তারপরে 10, এই ঘটনাটা হবে। বুঝতে পারছো তো? ইয়েস আর নো? বুঝতে পারছি। ওকে। এই যে ঘটনাটা যখন ঘটবে, ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ। এটাই বইয়ে, কোনো বইয়ে দেয়নি, কেন দেয়নি আমি খুবই খারাপ লাগলো। এটা হচ্ছে প্রথম স্টেজ। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড যেই হলো, ধরো প্রত্যেকটা লেয়ারের তো ওয়াটারের একটা মাস আছে, তাই না? অ্যামাউন্ট অফ ওয়াটার তো প্রত্যেকটা লেয়ারেরই সেম। ধরো উপরে ফর এক্সাম্পল তুমি 1 লিটার জল নিচ্ছ, তলার লেয়ারেও 1 লিটার জল, মানে মাসটা সেম ফিক্সড। এবার দেখো প্রত্যেকটা লেয়ারই মিক্স, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো এই ওপরের লেয়ারটার একটা ফিক্সড মাস, তুমি বিভিন্ন লেয়ারে ভাগ করে নিতে পারো। এখানে ধরো 1 গ্রাম জল নিলে কি, 2 গ্রাম কি লিটার, যাই যেই সেই বলো, মাসটা কনস্ট্যান্ট। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ওয়াটার, তার কি ডেনসিটি ম্যাক্সিমাম? বুঝতে পারছো? D = M/V, ভলিউম মিনিমাম, তার মানে ডেনসিটি ম্যাক্সিমাম। ইয়েস অর নো? তুমি ঠান্ডা মাথায় দেখো, খুব মন দিয়ে দেখো। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, কথা কেটে যাচ্ছে। বুঝতে পারছি। এখানে কি হ্যাঁ না, স্যার বুঝতে পারছি। সেম ভলিউমের ওয়াটার নেওয়া হচ্ছে। তুমি ধরো একটা লেয়ার নিলে জল, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা যে কোনো একটা লেয়ার নিচ্ছ, তার কি ভলিউম, ধরো 1 লিটার জল নিচ্ছ, প্রত্যেকটা লেয়ারের থেকে 1 লিটার ভাবছো। এর যে 1 লিটার, তুমি যে কোনো ভাবে ভাবতে পারো, হোয়াট এভার ইউ মে। তো এর যেহেতু ওপরে যেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ডেনসিটি ম্যাক্সিমাম, তার মানে যার ডেনসিটি ম্যাক্সিমাম হয় সেই তো বেশি ভারী হয়। এসব না, ধরো তুমি একটা ওয়াটারের কথা ভাবো, একটা বালতি নিয়েছো, তার মধ্যে একটা মেটেরিয়াল নিচ্ছো আর একটা এরকম মেটেরিয়াল নিচ্ছো, যেই মেটেরিয়ালটার ডেনসিটি ঘনত্ব বেশি, সেই মেটেরিয়ালটাই ডুবে যাবে। এর থেকে কম ডেনসিটির যে মেটেরিয়াল, সেটা অত সহজে ডুববে না। এসব না, তাই তো? বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। কারণ ডেনসিটি যার বেশি সেই তাড়াতাড়ি ডুবে যাবে, সিম্পল। তো এই যে যখন নাকি ওপরের লেয়ারটা ফোর ডিগ্রি আমার সেন্টিগ্রেড ফার্স্ট একটু ডুবে যাবে। 4 ডি, হ্যাঁ yes, যে যখন নাকি ওপরের লেয়ারটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি এখানে ডলারগুলো দিয়ে দেখো, যতই থাক 6, 8, 10, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ডেনসিটি ম্যাক্সিমাম, সঙ্গে সঙ্গে অ্যাব্রাপ্টলি এই লেয়ারটা নিচে চলে যাবে, একদম লোয়ার পোর্স, সবচেয়ে ভারী 4, 6, 8, 10 যত টেম্পারেচার থাকবে, এর মধ্যে সবচেয়ে ভারী 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ ওর ডেন্সিটি ম্যাক্সিমাম। সো 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার লেয়ার একদম মাটির তলায় চলে যাবে, মানে মাটির তলায় মানে একদম মাটির লেয়ারের যেখানে মাটি আছে সেখানে লেগে যাবে, সেখানটা চলে যাবে। এরপরে হয়তো 5 কি 6 থাকবে, এরকম করে করে হবে। বোঝা গেছে? তাহলে একদম লোয়ার মোস্ট লেভেলে কত থাকবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। এরপরে কত থাকবে, ধরো 4-এর নিচে ছিল 3, 3টা একটু কম হালকা, তো এরপরে ধরো 3 থাকবে। এবার আমি করে দিচ্ছি, এরপরে ধরো 3 ডিগ্রি সেন্টিগ্রেডের লেয়ার থাকবে। এরপরে হ্যাঁ, 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার তো কমছে, 4 ডিগ্রি তলায় চলে গেল, তারপর 4-এর পরে কে থাকবে, এর থেকে কম টেম্পারেচারটা 3, তারপরে 2, তারপরে 1, তারপরে এখানে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে। বুঝতেই পারছো? কারণ 0 ডিগ্রিতে হ্যাঁ থেকে আরো হিট ছাড়লে হ্যাঁ আইস হয়ে যাবে।
তো আইস ইজ এ কি ব্যাড কন্ডাক্টর অফ হিট, বা ওয়াটার এর তলায় এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফের তলায় এটা যদি আইস বলো, এটা আমি মুছে দিচ্ছি, দিস ইজ আইস। যেই এটা আইস হয়ে গেল, ওপরে টেম্পারেচার ধরো -2 ডিগ্রি সেন্টিগ্রেড, আইসটা যাই হোক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ, এরপরে হয়তো এটা ধরো বরফটাও -2 ডিগ্রি সেন্টিগ্রেডের হয়ে যাবে, কিন্তু এর তলায় কি আছে, ওয়াটার আছে। 0 ডিগ্রির তলায় কি 1 ডিগ্রি ওয়াটার আছে, ইয়েস আর নো? কি করবে, ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, বুঝতে পারছো? ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, যে এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ও আর হিটকে, মানে তলার থেকে ও, তলার জিনিসটা তো টেম্পারেচার কমতে থাকবে, কিন্তু এইখান থেকে আর হিট বাইরে যেতে পারবে না, বিকজ এই 0 ডিগ্রি তলায় কি জল আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি যাই থাক, এই ওয়াটারগুলো কি হিটের ব্যাড কন্ডাক্টর, ফলে এখান থেকে আর হিট যেতে পারবে না, বিকজ ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর। তার ফলে কি হয়, তলায় একদম 4 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, তারপরে ধরো -1 এর বরফ, -2 এর বরফ, কিন্তু এই জলের এইগুলো আর চেঞ্জ হবে না, কারণ ওয়াটার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, ফলে আর ভেতর থেকে আর হিট বাইরে যেতে পারে না। তার ফলে কি এখানে বিভিন্ন ওয়াটারের যেই প্রাণী থাকে, মাছ, ফিশ, আরো যা জলজ প্রাণী থাকে, সেগুলো বেঁচে থাকে, এই কারণে। বোঝা গেছে তাহলে? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এনি কোশ্চেন? হ্যালো, বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার বুঝে গেছে। ওকে, একটু আমি পজ করছি। আচ্ছা, এবার এখানে তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হিটের এইগুলোই বোঝানোর আছে, আর সেরকম কিছু বোঝানোর নেই, মানে এরপরে যে তোমাদের সোর্স অফ এনার্জি, সেগুলো তো আর বোঝানোর কিছু নেই, সেটা গল্পের মতো তোমাকে এমনি পড়ে নিতে হবে, একটু দেখবে। ওই এনার্জি ফ্লো অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, এটা তো খুবই ইজি, বায়োলজির মতো অনেকটা। ওই ফটোসিনথেসিস, তারপরে কি করে গাছ থেকে হচ্ছে, সান থেকে এনার্জি আসছে, এগুলো তো মানে এগুলো বেকার ঢুকিয়েছে, কেন দিয়েছে আমি বুঝলাম না। দেখতে পাচ্ছ তো এনার্জি ফ্লো, ওই তোমাদের বইয়ে আছে হয়তো, ওই জায়গাগুলো বেকার, অত একটু পড়ে নেবে। তোমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এনার্জি সোর্সেস। এনার্জি সোর্স মানে যেই এনার্জি বিভিন্ন আমাদের সান থেকে যে আসছে, আমরা আমাদের এনভায়রনমেন্টে কত রকমের এনার্জি সোর্স পাই, মানে কোথা থেকে এনার্জি পাই। A source of a energy should be such that it can provide an adequate amount of useful energy at a steady rate over a long period, মানে এমন একটা এনার্জি সোর্স আমাদের লাগবে। এটা পেয়েছো তো? হ্যালো, এটা পেয়েছো? কোন পেজে আছে? এনার্জি সোর্স, কোন এনার্জি পেজে? ফ্লো, এটা পেয়েছো? এনার্জি ফ্লো অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। হ্যাঁ ওটা ইম্পর্টেন্স পেয়েছি আমি। এটা একটু দেখে নেবে বইয়ে, ইকোসিস্টেমের মাধ্যমে দিয়েছে, তারপরে এনার্জি সোর্স পেয়েছো, এটা 133 মনে হয়, এনার্জি সোর্সেস। হ্যাঁ 133 পেয়েছি। এনার্জি সোর্সেস আছে তো, এনার্জি সোর্স কি, না এনার্জি সোর্সটা কিরকম হবে, কেন এনি টাইপ অফ এনার্জি সোর্স কি হবে, না ইট ইজ এ টাইপ অফ সোর্সেস, মানে এনার্জি দেবে কিরকম, যেখান থেকে তোমরা, মানে আমরা লং টার্ম অনেক দিন ধরে এনার্জি পেতে পারি, এবং স্টেডি রেটে, একটা অ্যাভারেজ একটা ভালো রেটে অনেক দিন ধরে ওভার এ লং পিরিয়ড অফ টাইম এনার্জি যার থেকে পাবো, সেটাকে এনার্জি সোর্স বলবো। এবার সেই অনুযায়ী এনার্জি সোর্সকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। একটা কি রিনিউয়েবল, রিনিউয়েবলটা কি শর্টে বলে রাখছি, ন্যাচারাল সোর্সেস, ন্যাচারাল সোর্স প্রোভাইডস আস এনার্জি কন্টিনিউয়াসলি ইজ কল্ড রিনিউয়েবল, মানে ন্যাচারাল সোর্স মানে প্রাকৃতিক উপায়ে যেই সোর্সগুলো আমরা পাই, যেমনটা কি দেখবো একটু পরে, সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, ঠিক আছে, এগুলো কি রিনিউয়েবল এনার্জি। সোলার মানে কি, সানের থেকে আসছে, অনেক দিন ধরে পাবো আমরা, যতদিন সূর্য থাকবে, বুঝতে পারছো? ওয়াইন্ড এনার্জি মানে হাওয়ার থেকে যেটা পাওয়া যায়। একটু আওয়াজ শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? হ্যালো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তারপরে হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তারপর ওয়াটার ফ্লো, বায়োমাস, ওশান, এইগুলো হচ্ছে রিনিউয়েবলের উদাহরণ,
ঠিক আছে। এবার রিনিউয়েবলের এক্সাম্পলটা এখানে ডেফিনেশনটা আমি দেখছি, বিভিন্ন জায়গায় ভালোভাবে দিয়েছে, এখানে খুব একটা ভালোভাবে নেই, দাঁড়াও। Renewable sources are these, from these sources we get energy continuously over a long period of time, ঠিক আছে, অনেক দিন ধরে এটাই পেতে পারি। আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে পাচ্ছি না, আমার সেটাই খুঁজছি কোন জায়গাটা আছে, দেখছি এক সেকেন্ড দাঁড়াও। এখানে দেখো রিনিউয়েবল বলতে কি বললাম, অনেকদিন ধরে পাচ্ছি, এবং কি এর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যখন এটা শেষ হয়ে যাবে, মানে ইট ক্যান বি রিপ্লেসড হোয়েন এক্সস্টেড, মানে এটা কিন্তু সহজে শেষ হবে না, বুঝতে পারছো? তুমি ধরো সান এনার্জি নিলে, সানের থেকে এনার্জি আসছে, সেখান থেকে সোলার প্যানেল লাগিয়ে বাড়িতে ইলেকট্রিসিটি প্রডিউস করলে এই এনার্জিটা কি সহজে শেষ হবে? হবে না। আবার তো কালকেও পাবে সানলাইট, ইয়েস আর না, বুঝতে পারছো তো? এগুলো কি, ইট ইজ এ অ্যাবান্ডান্স, প্রচুর এনার্জি আছে। ধরো ওয়াইন্ড এনার্জি, সমুদ্রের টাইডাল এনার্জি, সমুদ্রের ঢেউয়ের থেকে করা হয় যে ইলেকট্রিসিটি পাওয়া হয়, আজকে সমুদ্রের ঢেউ আছে, কালকে থাকবে, সব সময় থাকবে। তো এটি এই এই যে এনার্জিটা খরচ করলে, মানে তুমি ধরো সানের এনার্জি নিলে, সোলার এনার্জি নিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করলে, এটা তোমার একটা ভেতরে ভয় থাকবে না যে কালকে আমি কি করে থাকবো, কালকে ইলেকট্রিসিটি কি করে প্রডিউস করবো? কারণ এটি যে তুমি কন্টিনিউয়াস ওয়েতে এনার্জিটা পাচ্ছ, এটা হারানোর ভয় নেই, ঠিক আছে? যেটা নাকি নন রিনিউয়েবলের ক্ষেত্রে পাবে। নন রিনিউয়েবলের একটা উদাহরণ দিয়ে দিই, যেমন নাকি কয়লা, কোল। নন রিনিউয়েবলের উদাহরণটা আমি পরে বলছি, একটু এখন শুনে রাখো। নন রিনিউয়েবলের উদাহরণ হিসেবে কোল নিতে পারো। কোল, কয়লার খনি থেকে কোল নেওয়া হলো, এবার কয়লা তো শেষ হয়ে যাবে, কয়লা তো একটা লিমিট আছে, তাই না? তো যখন যে কয়লা যে ইউজ করছে, তার একটা ভয় আছে যে কালকে কি 1 বছর পর, 10 বছর পর, 20 বছর পর কি করে চলবে। কারণ ওটার একটা লিমিট, পৃথিবীর তলায় যে মাটির তলায় যে কয়লা আছে তার তো একটা লিমিটেড স্টোরেজ আছে, সেগুলো তো বাড়ে না, বা সেগুলো কন্টিনিউয়াস সাপ্লাইও হচ্ছে না কোথার থেকে। এটা পৃথিবীর সৃষ্টির সময় একটা কনফাইন্ড হতে তৈরি হয়েছিল, তখন একটা ফিক্সড অ্যামাউন্টের আছে। তো নন রিনিউয়েবলের সাথে রিনিউয়েবলের একটা বেসিক পার্থক্য এখানে, যেটা হয়তো বই পড়ে বুঝতে পারবে না, একটা টার্ম আছে সেটা পরে বলবো। এই হচ্ছে বেসিক পার্থক্য, যেটা এটা শেষের ভয় নেই, রিনিউয়েবলের শেষ হয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু নন রিনিউয়েবলের ওই যে সোর্সটাকে ইউজ করছে সেটা শেষ হয়ে যাওয়ার একটা খুব ভালো চান্স আছে, এবং সেটা হবে এক সময় না এক সময় হবেই, কিন্তু রিনিউয়েবলের সেটা নেই। বোঝা গেছে? ওকে। এর উদাহরণ আমি যেমন বললাম রিনিউয়েবলের, যেমন সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি। এবার সোলার এনার্জি কি একটু শর্টে বললি, সানের থেকে, সান ইজ এ সোর্স অফ এনার্জি। এখানটা আমি আজকে সোলার প্যানেলটা পড়াবো। দ্য এনার্জি অবটেইনড ফ্রম দ্য সান ইজ কল্ড সোলার এনার্জি। এবার সানের ক্ষেত্রে যে এনার্জিটা আসছে, কি করে আসছে আজকে দেখবে। সানের ভেতরে কি হয় না, ছোট ছোট অনেক অ্যাটম বা ছোট ছোট নিউক্লিয়ার, সেগুলো জুড়ে গিয়ে নিউক্লিয়াসকে, কিন্তু আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, এর নিউট্রন। চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো আমরা সবাই ইলেকট্রনগুলোকে নেওয়া, ইলেকট্রন কিছু নিলাম, কি ইলেকট্রন কিছু দিয়ে দিলাম, এগুলো সহজে করা যায়, কিন্তু নিউক্লিয়াসে সহজে হাত দেওয়া যায় না। ইট ইজ হাই এনার্জি অফ ফিজিক্স, তাই তো? এবার যখনই নাকি নিউক্লিয়াসে হাত দেওয়া হয়, নিউক্লিয়াসের পরিবর্তন হয়, তার মানে কি হচ্ছে, মেটেরিয়ালটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? হাইড্রোজেনের যেমন দুটো প্রোটন থাকে, বা হিলিয়ামের প্রোটন নিউট্রন যা থাক, বা যে কোনো সালফার, যেই মেটেরিয়ালই বলো, তার নিউক্লিয়াসের ওপরই ডিপেন্ড করছে মেটেরিয়ালটার আইডেন্টিটি, সেটা কোন মেটেরিয়াল। কারণ ফর এ গিভেন মেটাল তার প্রোটন আর নিউট্রনের সংখ্যা ফিক্সড, সেটাকে হাত দিতে পারছে না। তুমি যদি নিউক্লিয়াসকে চেঞ্জ করে দাও, তার মানে কি, মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই নিউক্লিয়াসকে চেঞ্জ করার, মানে নিউক্লিয়াসকে চেঞ্জ করার বলতে নিউক্লিয়াসে অ্যাটাক করার, এটাকে ভেঙে দেওয়ার,
এই যে নিউক্লিয়াসকে ভেঙে দেওয়া, বা এর সাথে আরেকটা, এই একটা প্রোটন নিউট্রন আছে, এর সাথে আরেকটা নিউক্লিয়াসকে জুড়ে দেওয়া, এইগুলো হচ্ছে হাই এনার্জি, বা এগুলো সহজে করা যায় না, হাই এনার্জি লাগে। তো সানের ভেতরে কি হয়, দুই ধরনের তোমাদের রিয়াকশন, নিউক্লিয়ার রিয়াকশন হয়, একটা হয় ফিশন আর একটা ফিউশন। সানের ভেতরে কি হয়, ফিউশন প্রক্রিয়াটা হয়। আমি একটু শর্টে বলছি, দাঁড়াও। যখন নাকি দুটো নিউক্লিয়াস, ধরো N1 N2, দুটো নিউক্লিয়াস কাছাকাছি এসে জুড়ে যাচ্ছে, মানে দুটো নিউক্লিয়াস কাছাকাছি এসে যে কোনো কারণে এসে দুটো মার্জ করে যাচ্ছে, তখন কি হয়, এই প্রসেসটাকে বলা হয় ফিউশন। কি বলা হয়, ফিউশন। মানে নিউক্লিয়াস যখন জুড়ে যায়, মার্জ করে যায়, এবং এইটাই দেখা যায়, এই যে ফিউশন হচ্ছে সানের ভেতরে, এই প্রক্রিয়াটা হয়। সূর্যের ভেতরে এইভাবে এনার্জি তৈরি হয়। সূর্যকে এত কন্টিনিউয়াস হতে এত এনার্জি দিচ্ছে কি করে, ওর ভেতরে প্রচুর, প্রতিটা মুহূর্তে নিউক্লিয়াস গুলো একে অপরের সাথে মার্জ করে যাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে ফিউশন। এবং এর এফেক্ট কি হয়, ফিউশনের কি হয়, এই যে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই নিউট্রনটা ধরো মাস, ফর এক্সাম্পল আমি বলছি 1 গ্রাম, কি, 1 গ্রাম। এই নিউট্রনটার মাস ধরো 2 গ্রাম, ফর এক্সাম্পল। তাহলে এইটা যখন জুড়ে যাবে, এটার কত হওয়ার কথা, 3 গ্রাম, তাই তো? ইয়েস আর নো, রিপ্লাই দেবে। দেখা যাচ্ছে ফিউশনে যেটা হয়, যখন দুটো নিউক্লিয়াস পরপর জুড়ে যাচ্ছে, এর ওয়েটটা হয়ে যায়, ফর এক্সাম্পল ধরো 2.5 গ্রাম। তাহলে কতটা মিলছে না হিসাব, 0.5 গ্রাম। এই 0.5 গ্রাম যেটা মিলছে না, এইটা কি হয়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়। মানে এখানে কি হয়, তুমি ধরো এখান থেকে তুমি বাড়ি যেখানে, সেখান থেকে স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তোমার মাসটা কি কনস্ট্যান্ট। ফর এক্সাম্পল কারোর ওয়েট 50 কেজি, এটা কি মাস, এটা কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না। যখন নাকি মাস চেঞ্জ হয়, এইখানে মাস চেঞ্জ হয়। এই যে 0.5 গ্রামের হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না, এটা কি হয়, ফিউশনে এই 0.5 গ্রামটা মাসটা ভ্যানিশ হয়ে যায়। কি হয়, ভ্যানিশ হয় মানে কি, ভ্যানিশ হয় মানে কি, পাওয়া যাবে না, না, এটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আইনস্টাইনের একটা রিলেশন আছে, E = mc²। এমটা কি, এই যে 0.5 গ্রাম, এটা যদি, এই যে এম যখন, কোনো মাস যখন এনার্জিতে কনভার্ট হয়, কতটা এনার্জি তৈরি হয়, এখান থেকেই পাবে, যে 0.5 গ্রাম ইন্টু লাইটের ভেলোসিটি জানো, 3 × 10⁸ মিটার/সেকেন্ড²। 10⁻⁸ এবার 0.5 গ্রামকে কিলোগ্রামে নিয়ে যাও, 1000 দিয়ে ভাগ করে, তাহলে তুমি এনার্জিটা পাবে। তাহলে এই যে দুটো নিউক্লিয়াস যখন মার্জ করে যাচ্ছে, একটা বড় নিউক্লিয়াস তৈরি হলো, দেখা যাচ্ছে যেই, তার মানে কি, এরা রিয়াকশনে পার্টিসিপেট করেছিল 1 আর 2, এই দুটো পার্টিসিপেট করে একটা বড় নিউক্লিয়াস তৈরি হলো, দেখা যাচ্ছে বড় নিউক্লিয়াসের মাস এদের দুজনের যোগের থেকে কম। তাহলে যে যে পরিমাণ কম হলো, সেই মাসটা কি হচ্ছে, এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, অল্প পরিমাণ মাস নিয়েও কত বেশি এনার্জি পাবে, কেন পাবে, বইয়ে হয়তো পাবে না। কেন পাবে, বিকজ এটার সাথে লাইটের ভেলোসিটি স্কোয়ারের গুণ করে যেটা হবে, সেটা এনার্জি। লাইটের ভেলোসিটি বুঝতে পারছো, 3 × 10⁸ তো কতটা এনার্জি তৈরি হচ্ছে অল্প মাস দিয়ে, কারণ কেন হচ্ছে, লাইটের ভেলোসিটি স্কোয়ার গুণ হচ্ছে, সেটা দিয়ে এনার্জি পাচ্ছ। বোঝা যাচ্ছে, এই জন্য এনার্জিটা খুব বেশি হয়। অল্প পরিমাণ মাসও যদি এনার্জিতে কনভার্ট হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। তো এটা কি হচ্ছে ওখানে, প্রতি মুহূর্তে সানের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, তার ফলে হিউজ অ্যামাউন্ট অফ মাস ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তার ফলে হিউজ এনার্জি তৈরি হচ্ছে, সেটাই আমরা পাচ্ছি। ক্লিয়ার, এটাই হচ্ছে মেন লাইফ সোর্স। লাইফটাই হচ্ছে এনার্জি। হ্যাঁ, লাইফটাই তো হচ্ছে এনার্জি, যেটাই মানে ওই কি যেন বলে ওটাকে, হ্যাঁ, যে মানে ওই যখন কোনো মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তার সেটা কি করে বার করবে, এই ফর্মুলা দিয়ে বার করতে হয়। যেই মাসটা পাচ্ছ না, হিসাব পাচ্ছ না, যেটা এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, সেটার সাথে লাইটের ভেলোসিটি স্কোয়ার গুণ করলে এনার্জিটা পাবে। বুঝা গেছে, এটাও হয়তো তোমাদের ফর্মুলাটা দিয়েছে, ব্যাখ্যাটা এইভাবে দেয়নি, এটা বলে দিলাম। এবার তোমাদের পেয়ে যাবে যে সোলার এনার্জি যে আমাদের বাড়ির পৃথিবীতে আসছে, আর্থে যে আসছে, সেটা কি করে আসছে না, আর সান ধরো, এটা ধরো আর্থ,
খুবই ছোট সাইজ। এবার সোলার এনার্জি যে আসছে এইটা ডে টু ডে ভ্যারি করে, আজকে এক ধরনের আসছে কালকে এক ধরনের আসবে। কারণটা কি, এই যে সূর্যের ভেতরে না অনেক সময় চেঞ্জেস হয়, মানে সোলার স্টর্ম হয়, হয়তো টিভিতে দেখেছো, নেটেও দেখবে সোলার স্টর্ম হয়। সোলার স্টর্ম মানে সৌরঝড় বাংলায় বলে। তার ফলে এই যে এনার্জিটা আসে ওখান থেকে পৃথিবীতে, এর মধ্যে ভ্যারিয়েশন হয়, তারতম্য হয়, বুঝা যাচ্ছে? তার মানে একটা কনস্ট্যান্ট এনার্জি আমরা সানের থেকে পাই না, কখনো বেশি কখনো কম হয়। এর বিভিন্ন কারণ আছে, কেন হয় সেটা তোমাদের সিলেবাসে নেই, একটু বলে রাখলাম। সোলার স্টর্ম হয় বিভিন্ন রকম, সূর্যের ভেতরে তো চেঞ্জেস হচ্ছে অনেক সময়, ওই জন্য এই চেঞ্জেস গুলো হয়। তো এই কারণে একটা অ্যাভারেজ দেখবে বলে দেবে তোমাদের সোলার কনস্ট্যান্ট দিয়েছে 133 পেজে। সোলার কনস্ট্যান্ট মানে পার সেকেন্ডে পার মিটার স্কোয়ারে কতটা এনার্জি আমরা পাচ্ছি অ্যাভারেজে সূর্যের থেকে। 1.34 কিলোওয়াট পার মিটার স্কোয়ার পেয়েছো নিশ্চয়ই, তাই তো? ইয়েস অর নো? ওখানে দেখবে আছে। হ্যাঁ স্যার পেয়েছি। এরপরে আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছে ওয়াইন্ড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। ওয়াইন্ড অ্যাজ এ সোর্স অফ এনার্জি কি? এই যে ওয়াইন্ড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এর কারণেও কিন্তু সূর্য বসে আছে। ওয়াইন্ড এজ এ সোর্স অফ এনার্জি কারণটা কি? সূর্য সানলাইট পড়ছে পৃথিবীর একটা পোর্শনে, তো এটা একদম সিম্পল জিওগ্রাফির কনসেপ্ট। কেন আমাদের বাতাস বয়, মানে ওয়াইন্ড ফ্লো কেন হয়, যেইখানে সানরে বেশি পড়ছে সেই জায়গাটার এয়ারটা কি হিট আপ হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, ফলে সেখানে নিম্নচাপ হচ্ছে, ফলে বাইরের থেকে এয়ার আসছে, বুঝতে পারছো? ইয়েস অর নো? এটা ধরো আর্থ, আর্থের এখানে ধরো খুব হিট পড়ছে, প্রচুর হিট, তার ফলে কি এয়ার পার্টিকেলগুলো গরম হয়ে হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, ফলে পাশের থেকে এখানে ধরো লোয়ার টেম্পারেচার, এখান থেকে এয়ার গুলো আসছে, এই কারণেই তো হিট ফ্লো হয়। তার মানে দেখো এই কারণে তো ওয়াইন্ড ফ্লো হয়, বাতাস ফ্লো হচ্ছে, কারণ এর কারণটাও কি আছে, এর অরিজিনও কিন্তু সান। কারণ সূর্য থেকে যদি লাইট এসে এটা হিট আপ না করতো, এটা এটা হতো না, ফলে ওয়াইন্ড ফ্লো হতো না। তো এইটাই এটা বলেছে, ভালোভাবে হয়তো ব্যাখ্যা দেয়নি বইয়ে। ওয়াইন্ড ইজ এ সোর্স অফ এনার্জি। এইবার এই যে ওয়াইন্ড ফ্লো হচ্ছে, এবার এই জায়গাটা আমি আঁকছি, এই যে ওয়াইন্ড ফ্লো হচ্ছে, বাতাস ফ্লো হচ্ছে, এইখানে কি হয় দেখবে বিভিন্ন জায়গায় একটু ডেভেলপড এরিয়াতে অনেক জায়গায় দেখবে বড় বড় রাস্তায় বড় বড় পাখা লাগানো থাকে, দেখেছো? কোনো জায়গায় ঘুরতে গেলে হয়তো দেখতে পাবে, খুব খোলা ওপেন এরিয়ায়, অনেক বড় বড় জায়গায়, ওপেন মানে পুরো ধুধু মাঠ ধরো, ঠিক আছে, সেখানে দেখবে এইগুলো, এই যে ওপেন মাঠে কি হয়, বেশি হাওয়া ফ্লো হয়, এই যে ওয়াইন্ড ফ্লো হচ্ছে, ওয়াইন্ড ফ্লোর সময় কি হবে, এগুলো রোটেট করবে, বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যেমন টারবাইন দিয়ে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, ইলেকট্রিসিটি তৈরি করা হয়, তো সেমনি এই যে হাওয়াটা ফ্লো হচ্ছে, ওয়াইন্ড ফ্লো হচ্ছে, তার ফলে পাখাগুলো রোটেট করবে, পাখাগুলো রোটেট হলেই কি হবে, ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে, ওয়াইন্ড এনার্জি। যেমন নাকি টারবাইনে, টারবাইনে কি হয়, ওপর থেকে জল ফ্লো হয়, দেখাবো আমি, জলের ভেলোসিটিটাকে কাজে লাগিয়ে টারবাইনটাকে ঘোরানো হয়, তার ফলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, তাই না? এখানে কি কাইনেটিক এনার্জি ইলেকট্রিসিটিতে প্রডিউস হচ্ছে, তেমনি এখানে কি হচ্ছে, ওয়াইন্ড এনার্জিটা ইলেকট্রিসিটি প্রডিউসে সাহায্য করছে, বোঝা গেছে? তো এখানে হচ্ছে ওয়াইন্ড এনার্জির বেসিক, ওয়াইন্ড এনার্জির বেসিক। আবার ফ্লো, এর পরের যেটাকে ফ্লো অফ ওয়াটার অ্যাজ এ সোর্স অফ এনার্জি। ফ্লো অফ ওয়াটার যেটা বললাম, কি হয় ফ্লো অফ ওয়াটারের ক্ষেত্রে, ফ্লো অফ ওয়াটারের ক্ষেত্রে ধরো ওপর থেকে জল আসছে, পাহাড়ের ওপর থেকে ওয়াটার ফ্লো হচ্ছে, এবার কি টারবাইন গুলো কোথায় লাগানো হয়, যেখানে নাকি খুব হাই স্পিডে ওপর থেকে জল পড়ছে, তাহলে এই ওয়াটারের ভেলোসিটিটা কাজে লাগিয়ে এই টারবাইনটা রোটেট হয়। এবার টারবাইনটা রোটেট হয়ে কি হচ্ছে, ইলেকট্রিসিটি প্রডিউস করছে। সেটা কি করে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে সেটা তোমাদের সিলেবাসে নেই, সেটা তোমাদের 11-12 পাবে, বলে দেবো। এসি কারেন্ট কি করে প্রোডাকশন হয় সেইখানে এটা আছে। তো মেন কথা হচ্ছে, তোমার উদ্দেশ্য হচ্ছে এই টারবাইনটাকে ঘোরানো, তাহলেই তোমার এখানে রোটেট হবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তো এইটাকে কি করে কাজে লাগানো হচ্ছে, ওয়াটার ফ্লো দিয়ে, এইভাবে করা হয়। তারপর আছে বায়োমাস। বায়োমাস বলতে বিভিন্ন ওয়েস্ট, বিভিন্ন জিনিসের বজ্রবস্তু দিয়ে তৈরি করা হয়, যেমন কেমিক্যাল এনার্জি, বায়োমাস ইউজ করা হয়, দেখবে গোবর গ্যাস প্ল্যান্টস আছে, ইত্যাদি আছে, এরকম নেই। তারপরে টাইড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, যেটা বললাম সমুদ্রের ঢেউ, টাইড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, সমুদ্রের বড় বড় ঢেউ আসছে, এই যে এইটা কিন্তু খুব কম জায়গায় করা হয়, কারণটা কি, এইখানে যদি তুমি একটা টারবাইন লাগাও, ঠিক আছে লাগাতেই পারো, বুঝতে পারছো? হ্যালো, রিপ্লাই দেবে। এই যে হাই ভেলোসিটির টাইড গুলো আসছে, সেইটার জন্য টারবাইনটা রোটেট হবে,
তার ফলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, এটা ইউজ করা হয়। কিন্তু এটা খুব কম ইউজ করা হয়, কারণটা কি, এটা কোন কোন জায়গায় ইউজ করা হয় বলে দিচ্ছি, বইয়েও হয়তো পাবে, যেখানে নাকি সমুদ্রের যে এখানে ধরো সমুদ্রের যে সি শোর, সমুদ্রের তীরবর্তী এলাকাটা যদি একটু সরু হয়, কারণ সরু হলে এর একটা লজিক আছে, যেখানে সরু হলে কি হবে, তুমি জায়গাটা পাবে, ফলে টারবাইনটা লাগাতে পারবে। কিন্তু যদি খুব ভাস্ট এরিয়া হয়, বড় বড় ঢেউ হবে, ফলে এখানে লাগানোটা মুশকিল, টারবাইনটা লাগাবেটাকে, বুঝতে পেরেছো? ওই জন্য বড় ওপেন এরিয়ায় টারবাইন লাগানো কষ্টকর, সেইভাবে ইলেকট্রিসিটি তৈরি করা যায় না। কিন্তু সরু জায়গায় কম স্পেস যদি থাকে, তুমি কি করতে পারো, না ধরো সরু জায়গায় তোমাকে যখন টারবাইনটা লাগাবে, অবভিয়াসলি জলটা থাকবে না, তখনই তো টারবাইনটা লাগাবে, জল থাকলে তো তুমি লাগাতেই দেবে না। তো এখানে কি হয়, ব্যারেজ দেওয়া হয়, ব্যারেজ মানে বাঁধ, বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখা হয়, বুঝতে পারছো? টেম্পোরারিলি ধরো 1-2 দিনের জন্য আটকে রাখলো, জল এখানে ফ্লো হচ্ছে না, তখন এখানে টারবাইনটা লাগিয়ে দেয়, বুঝতে পারছো? ইয়েস অর নো? তারপরে হ্যাঁ স্যার জলটা বুঝতে পারছি। তারপরে জলটা ছেড়ে দেয়। এবার জল তো হাই স্পিডে আসবে, টারবাইন ঘুরবে, ইলেকট্রিসিটি হবে। কিন্তু মেন কারণটা কি, তোমাকে যখন টারবাইনটা তো লাগাতে হবে না, ওটাই তো মেন পারপাস। তো টারবাইনটা লাগাতে গেলে তো টেম্পোরারি জলটাকে ব্লক রাখতে হবে যখন লাগাবে, সেটা ভাস্ট এরিয়া হলে সম্ভব না, ওই জন্য ব্যারেজ দিয়ে করতে হয়। এটা একটা আছে। তো ওশান অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এগুলো পাবে, ওশান থার্মাল এনার্জি, the energy available due to the difference of the temperature of water at the surface and the deeper levels is called ocean thermal energy। এটা হচ্ছে সমুদ্রের ওপরে, ওশানের ওপরে, আজকে বেশি আর পড়াতে পারবো না মনে হয়, নন রিনিউয়েবলটা পরের দিন আমি পড়াবো ভাবছি, তারপরে সেদিন সোলার, পরের দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি বলে দিচ্ছি ওশান ওশান থার্মাল এনার্জিটা কি হয় না, ধরো এটা সমুদ্রের ওপরের সারফেস, আর এটা তলার সারফেস। তো সানলাইট কি হয়, ওপরের সারফেসে ডাইরেক্ট পড়ছে, ফলে কি সমুদ্রের ওপরের সারফেসটা বেশি হিট আপ হয়, বেশি গরম হয়, কম্পেয়ার টু লোয়ার সারফেস। লোয়ার জলের ভেতর দিকটা অতটা গরম হয় না, বিকজ ইউ নো বেটার দ্যাট ওয়াটার ইজ দ্য ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ তার হ্যাঁ ফলে স্যার। কি হয়, ওপরের পোর্শনটা খুব হিট হচ্ছে, তলার পোর্শনটা হিট কম হচ্ছে। তার মানে কি, ওপরের পোর্শন আর তলার পোর্শনের মধ্যে একটা হিটের ডিফারেন্স থাকছে, টেম্পারেচারের ডিফারেন্স থাকছে, হিটের থেকেও বেশি টেম্পারেচারের ডিফারেন্স থাকছে। এইটাকে কাজে লাগানো হয়, ঠিক আছে? এইটাকে কাজে লাগিয়ে, obviously this is energy, ocean thermal energy is harnessed for producing electricity by a device called ocean thermal energy conversion power plant। লিখে রাখো, ওটিইসি, বইয়ে পেয়ে যাবে, ওশান থার্মাল এনার্জি পেয়েছি। কনভার্সন পাওয়ার প্ল্যান্ট। এটাকে ইউজ করে, এই যে টেম্পারেচারের ডিফারেন্স, এটাকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। এরপরে একটা আছে, আমি একটু সব আস্তে আস্তে টাচ করে দিয়ে যাচ্ছি। এরপরে এগুলো তো অ্যাকচুয়ালি কি হতো, বোঝার মতো, বোঝার যেটুকু বোঝার আমি বলে দিচ্ছি। জিওথার্মাল স্পটস একটা আছে, দেখবে পয়েন্ট নাম্বার 7 এ, জিওথার্মাল স্পট। হোয়াট ইজ জিওথার্মাল স্পট? জিওথার্মাল স্পট হচ্ছে, এটা একটু শর্টে বলছি, at some places rocks below the surface of the earth are very hot, such places is known as hot spot। মানে পৃথিবীর ওপরের যে সারফেস, রক্স বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে এখানে তো সানলাইটটা ডাইরেক্ট পড়ছে, হিট এনার্জি পাচ্ছে, গরম হচ্ছে, এর ফলে কি, এর তলায় যে রক গুলো আছে, মানে পাথরগুলো আছে, ইমিডিয়েট কন্ট্যাক্টে কি হচ্ছে, এগুলো টেম্পারেচার বাড়ছে, হিট আপ হচ্ছে। এরকম করতে করতে কি হিটটা তলার দিকে যাচ্ছে, ইয়েস অর নো? তলার দিকে যাচ্ছে, এবার তলার হ্যাঁ স্যার। রকগুলো গরম হচ্ছে। এবার দেখা গেছে পৃথিবীর কয়েকটা অঞ্চলের পাথরগুলোর এমন স্পেসিফিক হিট থাকে, এই কারণটা বলেন না, স্পেসিফিক হিট, এই যেটা একটু আগে বললাম, হিট এনার্জির ক্যাপাসিটি, হিট এনার্জি কতটা থাকবে সেটা ডিপেন্ড করে স্পেসিফিক হিটের ওপর। তো এমন কতগুলো পাথর আছে যাদের স্পেসিফিক হিট কি, না ধরো খুব বেশি, তার ফলে কি টেম্পারেচারটা অতটা হচ্ছে না, কিন্তু হিট এনার্জিটা খুব বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? হিট এনার্জি কি স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করে। তো তার মানে কি, যার স্পেসিফিক হিট বেশি হবে, তার কি হবে, হিট স্টোরিং ক্যাপাবিলিটিটা বেশি হবে, ক্যাপাবিলিটি, বুঝতে পারছো? একটা ফর্মুলা আছে, এইচ ইকুয়াল টু এমএসটি, মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার। তুমি সেম হিট একটা মেটেরিয়ালকে দিলে, আরেকটা হিট, এটা M1 ধরো দিলে, আরেকটাকে ধরো এম, ওর স্পেসিফিক হিট এইচ ড্যাশ টি,
এবার সেম হিট দিয়েছো, কার টেম্পারেচার কম বাড়বে বলো তো? যার স্পেসিফিক হিটটা কম। যার স্পেসিফিক হিট বেশি কি হবে, তার টেম্পারেচারটা কম বাড়বে। বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে কি, যার স্পেসিফিক হিট বেশি তার টেম্পারেচার কম বাড়বে, তার মানে কি তুমি তাকে বেশি হিট দিতে পারবে। কারণ ধরো দেখতে পাচ্ছ ও 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে যাচ্ছে, বা ধরো ফর এক্সাম্পল 80 ডিগ্রিতে ও স্টেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে। কিন্তু ও ধরো সেম 80 ডিগ্রিতে সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে। তার মানে কি ওর বেশি হিট স্টোর করতে পারবে, কারণ স্পেসিফিক হিট বেশি, টেম্পারেচার চেঞ্জটাও কম হবে। তো এইখানে কি, যেই সমস্ত জায়গায় স্পেসিফিক হিট পাথরগুলোর বেশি হয় ওরা বেশি হিট স্টোর করতে পারে। এবার হিট বেশি স্টোর করতে কি পারলে কি হবে, একদম মাটির তলায় তো জল থাকে, ওয়াটার থাকে, জানো সবাই টিউবওয়েল তো এইভাবেই করা হয়। তো এইখানে কি হবে, যেহেতু ওদের হিটিং স্টোরিং ক্যাপাবিলিটি বেশি, সহজে হিট চলে যাচ্ছে, ওয়াটারটা এখানে গরম হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। বুঝতে পারছো? ইয়েস আর না? কারণ ওর তো হিট স্টোর করার ক্যাপাবিলিটি বেশি। হ্যাঁ স্যার। এবার গরম হয়ে গেলে কি হবে, একটু পরে যেহেতু ওর হিটটা বেশি, সঙ্গে সঙ্গে ভেপার হয়ে যাচ্ছে, মানে ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভেপার হয়ে যায় সেই ভেপার হয়ে যাচ্ছে। এবার ভেপার হয়ে কি হচ্ছে, বেরোতে পারছে না, উপরে তো সলিড, এই গ্যাসটা ওয়াটার যে ভেপার হয়ে গেছে সেটা বেরোতে পারে না। এইটা বের করার জন্য কি হয়, বিভিন্ন টানেলিং বা হোল ক্রিয়েট করা হয়। এই যে হোল ক্রিয়েট করা হলো কি হবে, এখান দিয়ে ভেপারগুলো বেরোবে, ওয়াটারের ভেপারগুলো বেরোবে। এই ওয়াটারের ভেপারগুলোকে বেরিয়ে যখন বেরোয়, এখানে টারবাইন লাগিয়ে বা এখানে বিভিন্ন দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। দেখো, বাই ড্রিলিং হোলস ইনটু দ্য আর্থ আপ টু দ্য হটস্পট, এই জায়গাগুলোকে যেখানে থেকে ক্যাপাসিটি গুলো বেশি হয় সেগুলোকে হটস্পট বলে, তাড়াতাড়ি গরম হয়ে যায় যেগুলো। তো হিটস হটস্পট, ড্রিলিং হোলস যেখানে গর্ত করে, স্ট্রিম ইজ এক্সট্রাক্টেড, দেখবে লেখা আছে 135 পেজে, স্টিমগুলো এক্সট্রাক্ট করা হয় থ্রু দ্য পাইপস হুইচ ইজ ইউটিলাইজড টু রোটেট দ্য টারবাইন। এখানেই টারবাইন কানেক্ট করা থাকে, টারবাইন গুলো এই স্পিডের জন্য রোটেট করতে থাকে, ফর ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ঠিক আছে, বোঝা গেছে? এস আর নো? হ্যাঁ স্যার। এরপরে এরপরে চলে যাচ্ছি নিউক্লিয়ার ফিশনে। নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার এনার্জিতে কি করে ইউজ করা হয়, নিউক্লিয়ার ফুয়েল। নিউক্লিয়ার ফুয়েলে কি হয়, নিউক্লিয়ার ফিউশন কোথায় হয়, সানে হয় বলেছি। দুটো হালকা নিউক্লিয়াস যদি একে অপরের সাথে মার্চ করে যায় তাহলে বড় নিউক্লিয়াস হয়, দেখতে পাচ্ছ ওখানে এনার্জি তৈরি হয়। আর ফিশনটাও জাস্ট অপোজিট। নিউক্লিয়ার ফিশনটা কি না, দিস ফিনোমেনন ইজ কল্ড, যখন এ হেভি নিউক্লিয়াস ইজ স্প্লিট ইনটু লাইট নিউক্লিয়াস, মানে একটা বড় নিউক্লিয়াস ছিল, এটাকে ধরো ব্রেক হয়ে দুটো ছোট্ট নিউক্লিয়াসে ভেঙে গেল, এই যাকে বলা হয় ফিশন। এই ক্ষেত্রেও কি হয় না, দেখা গেছে ধরো টোটালটার ওয়েট 4 গ্রাম, দেখলে এই যে যেই দুটো এইটা ভেঙে যেই দুটো হলো সেটা দেখতে পারবে একটা 1 গ্রাম হলো, আরেকটা ধরো দেখলে 2 গ্রাম হলো। তাহলে কত হচ্ছে, 1 + 2 3, 1 গ্রাম কোথায় গেল, এই 1 গ্রামটা কি এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এখানেও এনার্জি পাচ্ছে এইভাবে। নিউক্লিয়ার ফিশনে কি হয়, এইখানে কি করা হয় না, এই যে বড় নিউক্লিয়াসটা ছিল, ছোট্ট অনেক লো নিউট্রন, নিউট্রন সম্বন্ধে 11-12 জানতে পারবে। নিউট্রন দিয়ে এটাকে ধাক্কা মারা হয়, মানে বোমবার্ড করা হয়। বোমবার্ড মানে ধাক্কা মারা হয়। এই নিউট্রন হাই এনার্জিতে থাকে, ও এটাকে এসে, নিউট্রন গুলো এসে কি করে, ধাক্কা মেরে এটাকে ভেঙে দিচ্ছে। বুঝতে পারছো? ইয়েস অর নো? এই বোমবার্ডমেন্ট যেটা লেখা আছে এটা কি দিয়ে করে, নিউট্রন দিয়ে, সেটাই বললাম। বুঝতে পারছো? হ্যালো? এইভাবে তা, এবার মাস কমে যাচ্ছে, ফলে যেই মাসটা কমলে সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এইভাবে এনার্জি তৈরি হয়। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো, সেইখানে এইভাবে এই নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। ঠিক আছে, এটা একটু শর্টে বলে রাখলাম। এবার কি হয়, কন্ট্রোল। এবার দেখো এটা যখন ভেঙে যাচ্ছে, কন্ট্রোল আর আনকন্ট্রোলের মধ্যে কি ফারাক। এই যে নিউট্রনটা এসে ভাঙলো, এবার কি হলো, ভেঙে গেল দুটো নিউক্লিয়াস। এর ফলে কি, এটা যখন ভেঙে যাচ্ছে আরো কিছু নিউট্রন তৈরি হবে, কারণ এর ভেতরে তো নিউট্রন প্রোটন আছে, কিছু সংখ্যক নিউট্রন বেরিয়ে যাবে, এখান থেকে আরো বেরোবে। এই নিউট্রন গুলো কি করবে, এরকম তো প্রচুর
রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, বাকি নিউক্লিয়াসগুলোকে ধাক্কা মারবে, ভেঙে দেবে। এই ঘটনাটা কি হচ্ছে, এই যে নিউট্রনগুলো এটা ভাঙার ফলে বেরোলো, সে বেরিয়ে আবার পাশের নিউক্লিয়াসটাকে ধাক্কা মারছে, সেটা আবার ভেঙে যাচ্ছে। এবার এখান থেকেও তো আরো কতগুলো নিউট্রন বেরোবে, সেটা আবার আরেকটা নিউক্লিয়াসকে ধাক্কা মারবে, ভেঙে যাবে। তো এই যে প্রসেসটা, এটা কি হচ্ছে, আনকন্ট্রোলড। মানে এই যে নিউক্লিয়াসগুলো, এই যে নিউট্রনগুলো বেরোচ্ছে এখান থেকে, এটা ভাঙার ফলে যে বেরোচ্ছে, সে আরেকটাকে ধাক্কা মারছে, ভেঙে দিচ্ছে। এইগুলোকে কি কন্ট্রোল করতে পারছে না, তাই না? এগুলোকে যদি কন্ট্রোল করতে পারতো তাহলে আর এটা ধাক্কা মারতো না আরেকটাকে। এই যে আনকন্ট্রোলড হচ্ছে, যেই নিউট্রনগুলো বেরোচ্ছে সেটা যদি আনকন্ট্রোল থাকে, এটাকে আনকন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন বলে। এইটা কোথায় ইউজ করা হয় না, নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার বোম যেগুলো হয়, যে জানো হয়তো অ্যাটম বোম বা নিউক্লিয়ার বোম, সেখানে এই আনকন্ট্রোলড কনসেপ্টটা ইউজ করা হয়। মানে বুঝতে পারছো, এর ফলে কি হচ্ছে, আনকন্ট্রোল তো একটার পর একটা নিউক্লিয়ার রিয়াকশন হতেই থাকবে চেনে, কেউ ওকে কন্ট্রোল করার নেই, ফলে প্রচুর এনার্জি তৈরি হবে। একটাতেই তো দেখতে পাচ্ছ কত এনার্জি তৈরি হচ্ছে, ফলে এরকম রিপিটেড নিউক্লিয়ার ফিশন হতেই থাকবে। ইয়েস আর নো? ফলে প্রচুর এনার্জি তৈরি হবে, প্রচুর হিট হবে, ফলে একটা বিশাল বোম ব্লাস্টের মতো এনার্জি ক্রিয়েট হবে। ইয়েস আর নো, বোঝা যাচ্ছে? ইট ইজ আনকন্ট্রোলড। হ্যালো? আর যেটা হয়, যেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হয়, সেটা কি হয়, কন্ট্রোলড ওয়েতে করা হয়। কন্ট্রোলড ওয়েতে কি, আমরা তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জির থেকে বেশি এনার্জি চাই না, তাই না? আমাদের তো হিউজ অ্যামাউন্ট অফ, যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি সব সময় সেফটি সিকিউরিটি মেনটেন করে তারপরে এখানে এনার্জি তৈরি করা হয়, তাই না? যদি ওখানে সেফটি সিকিউরিটি না থাকতো, আনকন্ট্রোলড হয়ে যায়, যদি কন্ট্রোল না হয়, তাহলে কি হবে, ব্লাস্ট হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার বোমের মতো। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, কন্ট্রোল করা হয়। এই হ্যাঁ যে স্যার বুঝতে নিউট্রনটা বেরোচ্ছে, ওকে কন্ট্রোল করা হয়, ওকে লিমিট করে দেওয়া হয়। দেখা যাচ্ছে দু তিনটে ধাক্কার পর, দু তিনটে নিউক্লিয়াসকে ভাঙার পর ওকে কন্ট্রোল করে দেওয়া হয়। ওকে বিভিন্ন ওখানে মেকানিজম থাকে, কি করে কন্ট্রোল করা হয় সেটা এখন তোমার জানার দরকার নেই, বিকজ তোমাদের সিলেবাসেও নেই। বাট হোয়াট ইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কন্ট্রোলড অ্যান্ড আনকন্ট্রোলড। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেখানে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, সেটা কন্ট্রোলড হয়। মানে কি, এই যে নিউট্রনগুলো বেরোচ্ছে সেগুলোকে কন্ট্রোল করা হয়। একটা সার্টেন টাইমের পর ওগুলোকে ক্যাপচার করে রেখে দেওয়া হয়, ক্যাপচার করে বাইরে রেখে দেওয়া হয়, যাতে করে ও ফার্দার কোনো নিউক্লিয়াসকে ভাঙতে না পারে। কারণ ভাঙলে পরেই তো আরো এনার্জি তৈরি হবে, ফলে একটা হিউজ এনার্জি হয়ে গেলে তখন মানে বোম ব্লাস্টের মতো সিচুয়েশনের ক্রিয়েট হবে। তাই জন্যই ওটা যতটুকু এনার্জি দরকার সেই এনার্জিটা পেয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এই নিউট্রনগুলোকে কন্ট্রোল করে দেওয়া হয়, যে ওকে আর ফার্দার নিউক্লিয়ার রিয়াকশন করতে, ফিশন হতে বাধা দেওয়া হয়, যে ও যাতে আর কোনো কাউকে ধাক্কা না মারতে পারে। এটাই করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। আর আনকন্ট্রোলটা অ্যাটম বোমে। ঠিক আছে, বোঝা গেছে? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের দিন আমি চেন রিয়াকশনটা, এর পরের দিন নন রিনিউয়েবল টা করাবো। খুবই সোজা আছে, এখানে সেরকম বোঝার নেই। সোলার প্ল্যানটা পড়িয়ে বাকিগুলো করিয়ে দেবো। গ্রিন হাউস এফেক্টটা আছে বলে দেবো। ঠিক আছে, আজকে এত অবধি থাক। আর কোনো কোশ্চেন আছে? নেই নিশ্চয়ই। ঠিক আছে।